সিরিজ বাঁচাতে মাঠে নামছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং কামব্যাকে নজর মিরাজ বাহিনীর। বাংলাদেশ সফরে নতুন মুখের ছড়াছড়ি পাকিস্তান দলে। ওয়ানডে সিরিজ হারের বদলা শান মাসুদরা নেবে টেস্ট চ্যাম্পিয়নশিপ রাউন্ডে। প্রিমিয়ার লিগ দল বদলে বিশাল চমক দিল লিজেন্ডস অফ রূপগঞ্জ। একই দলে ওয়ানডে ও টি-20 ক্যাপ্টেন। আবারও দ্বিতীয় দফায় ক্রীড়া কার্ড দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জামাল ভূঁইয়া, ঋতুপর্ণারা সরকারি ভাতার আওতায়। সন্তানের বাবা হলেন আফগান ক্রিকেট আইকন রশিদ খান। পরিবারে আনন্দের আবহ। দর্শক, আমন্ত্রণ কালবেলা স্পোর্টস আয়োজনে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। সিরিজ হার এড়াতে বাংলাদেশ মাঠে নামছে সোমবার। প্রথম ম্যাচে উইকেট বুঝতে ভুল আর ব্যাটিং পরিকল্পনার অভাবে 3 ম্যাচ সিরিজে 1-0 পিছিয়ে গেছে টিম টাইগার্স। নিউজিল্যান্ডের লক্ষ্য দ্বিতীয় ওয়ানডে জিতে বাংলাদেশকে ছিটকে দেয়া। অন্যদিকে মিরাজদের নজর ভুল শুধরে সমতায় ফেরার। বিস্তারিত রিপোর্টে। অনেক সময় ছবি কথা বলে, খুব বেশি বোঝাবার প্রয়োজন নেই। বাংলাদেশ দলের এই মুহূর্তে সবচাইতে বেশি উন্নতি দরকার ব্যাটিংয়ে। তাই তো তানজিদ তামিম আর সৌম্য সরকারের উপর নজর প্রধান নির্বাচক হাবিবুল বাশারের। লিটনের সঙ্গে গল্প করতে করতেই দেখছিলেন সৌম্য এবং তানজিদ তামিমের ব্যাটিং। সহকারী কোচ সালাউদ্দিনও সৌম্যকে নিয়ে ব্যস্ত। প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বড় ভুল ম্যাচে নিয়ন্ত্রণ না রাখতে পারা। দেখে শুনেই 248 রানের টার্গেটে ব্যাটিং শুরু করেছিল বাংলাদেশ। পাওয়ার প্লেতেও 51 রান তুলেছিল। মিডল ওভার্সে 2 উইকেট হারিয়ে 130 রান। কিন্তু আসল খেলাটা নিউজিল্যান্ড খেললো শেষ দিকে। বাংলাদেশ নিজেদের 6 উইকেট হারায় মাত্র 40 রান তুলতেই। আর ওখানেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে টাইগার ব্যাটিং লাইন আপ। দীর্ঘদিন ধরেই এই সমস্যাটা হচ্ছে, যখন থেকে সিনিয়র মুশফিক মাহমুদুল্লাহ কিংবা সাকিব আল হাসানরা নেই। ভালোভাবে ম্যাচ ফিনিশ করে আসতে পারছে না কেউ। আর সেটার পুনরাবৃত্তি যাতে না হয়, ভুলগুলো যাতে শুধরে আসে, সেজন্যই কোচদের এমন তোড়জোড়। দ্বিতীয় ওয়ানডেতে তানজিদ তামিমের উপর আস্থা রাখা হবে নাকি সৌম্য সরকারকে ফিরিয়ে আনা হবে? দীর্ঘদিন ধরে ব্রাত্য হয়ে আছেন সৌম্য। শুরুর দিকে কিছু নড়বড়ে শট খেললেও ধীরে ধীরে সৌম্য নিজের তেজি ভাবে চলে আসেন। যে ব্যাটারের শেষ 5 ইনিংসের মধ্যে 3টা ইনিংসই যথারীতি 73, 45, 91, সেই ব্যাটার গেল অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর আর সুযোগই পেলেন না ওডিআইতে। সৌম্য নিজে প্রতিজ্ঞাবদ্ধ, সুযোগ পেলেই কাজে লাগাবেন। নিউজিল্যান্ডের বিপক্ষে অতি গুরুত্বপূর্ণ দ্বিতীয় ওয়ানডেটায় সৌম্যের উপর কি বাজি ধরবে টিম ম্যানেজমেন্ট, সেটাই এখন দেখার। স্বস্তির খবর, মুস্তাফিজ পুরোপুরি ফিট। প্রথম ওয়ানডেই খেলে ফেলতে পারতেন, কিন্তু ম্যাচের ঠিক আগে অনুশীলনের সময় বল লাগে তার পায়ে, যার কারণে ফিজের আর নামা হয়নি। শরীফুলও দারুণ পারফরমেন্স করেছেন ফিজের অনুপস্থিতিতে। 42টা ডট বল করেছিলেন শরীফুল, দারুণ ইকোনমিক্যাল ছিলেন। তবে ম্যাচটা তো বাংলাদেশ হেরে গেছে। আর সাদা বলে মুস্তাফিজুর রহমানের সার্ভিস যে দারুণ দরকার। ফিজ নেই মানেই দল জয় পায় না, এটা একটা রীতি হয়ে গেছে। দ্বিতীয় ওয়ানডেতে মুস্তাফিজ স্কোয়াডে থাকলে বাংলাদেশ বোলিংয়ে দারুণ কিছু করবে। তবে সফরকারী নিউজিল্যান্ড বাংলাদেশের কন্ডিশনে এসে বাংলাদেশকেই ভরকে দিয়েছে। উইকেট বুঝে দারুণ পারফর্ম করেছেন কিউই ব্যাটার আর বোলিং ডিপার্টমেন্ট। একটা ম্যাচ জিতে গেলেই সফরকারীরা সিরিজ জিতে যাবে। তাই তো দ্বিতীয় ওয়ানডেতে কোনো ছাড় দিতে নারাজ ব্ল্যাক ক্যাপসরা। শরীফুল বললেন, বাংলাদেশ সমতায় ফিরতে মরিয়া, যে করেই হোক সিরিজ বাঁচাতে হবে। দ্বিতীয় ওয়ানডে ঢাকায় খেলে তৃতীয় শেষ ম্যাচটা হবে চট্টগ্রামের সাগরিকায়। সেখানেই আবার টি-20 সিরিজের মৌকা। নাজমুল সাকিব, কালবেলা। বাংলাদেশ সফরে চমক রেখে টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। পিএসএল এর কারণে সমঝোতার ভিত্তিতে পিছিয়ে যাওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের 2 ম্যাচের দিনক্ষণ এসে যাওয়ায় লাল বলের দল ঘোষণা করল পাক বোর্ড। স্কোয়াডে নতুন 4 মুখ 8 ও 16 মে মাঠে গড়াবে 2 টেস্টের সিরিজ। বিস্তারিত রিপোর্টে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের 2টি টেস্ট খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। গুরুত্বপূর্ণ এই সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, যেখানে আছে 4 নতুন মুখ যাদের এখনও অভিষেকই হয়নি। তারা হচ্ছেন বাঁহাতি ওপেনার আবদুল্লাহ ফজল ও আজান আউয়াইস, পেস বোলিং অলরাউন্ডার এমাদ ভাট এবং উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ গাজী ঘুরি। 30 বছর বয়সী এমাদ ভাট পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে অভিজ্ঞদের একজন।
2015 সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হওয়া এমাদ ভাট এখন পর্যন্ত এই সংস্করণে 64টি ম্যাচ খেলেছেন। ওপেনার আবদুল্লাহ ফজল চলতি মৌসুমের প্রেসিডেন্টস ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রহ করে পাকিস্তান দলে জায়গা করে নিয়েছেন। মার্চে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয়েছিল গাজী ঘুরির। এবার টেস্ট দলেও ডাক পেয়েছেন প্রেসিডেন্টস কাপে পারফরমেন্স করে। তরুণ বাঁহাতি ব্যাটার আজান আওয়াইসও ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স করে টেস্ট দলে জায়গা করে নিয়েছেন। শান মাসুদের নেতৃত্বে 3 মে ঢাকায় পৌঁছাবে পাকিস্তান। সিরিজের প্রথম টেস্ট 8 মে ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে। দ্বিতীয় টেস্টটি শুরু হবে 16 মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সর্বশেষ বাংলাদেশের মাটিতে পাকিস্তান টেস্ট খেলেছিল 2021 সালের নভেম্বরে। সেই সিরিজে মমিনুল হকের দলকে 2-0-তে হোয়াইট ওয়াশ করেছিল বাবর আজমের পাকিস্তান। এবার শান্তর নেতৃত্বে সেই প্রতিশোধ তুলতে পারবে কি বাংলাদেশ? ঢাকা প্রিমিয়ার লিগে অভিমান ভেঙে লিজেন্ডস অফ রূপগঞ্জের চমক স্কোয়াডে ক্লাবটা রীতিমতো চমকে দিয়েছে সকলকে। বাংলাদেশ দলের 2 ফরম্যাটের ক্যাপ্টেন লিটন দাস ও মেহেদে মিরাজ এই মৌসুমে খেলবেন রূপগঞ্জের জার্সিতে। লিটনের অভিযোগ ছিল আমি নাকি নেই না, ওর সারা জীবনের অভিযোগ না। অবশ্যই ভালো, যেহেতু অনেকদিন ধরে একটা জায়গায় খেলতেছিলাম। দেন সার্টেনলি আমাকে লাস্ট ইয়ার কোন টিম ছিল এটা, গুলশানিয়াতে খেলা। তো এবার একটা নতুন টিম, আর আমরা তো বাদল ভাইকে সবাই আগে থেকেই চিনি। বরাবরের মতন উনি সবসময় চেষ্টা করে ভালো টিম করার জন্য। চেষ্টা করবো আমরাও, যে মানে 2জন প্লেয়ার আমরা চেষ্টা করবো যে কয়টা ম্যাচ খেলার সুযোগ পাই যেন টিমের হেল্প হয়। সিনিয়র প্লেয়ার হিসেবে তো আমরা চেষ্টা করবোই, বাট অ্যাট দ্য সেম টাইম আপনারা জানেন যে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ন্যাশনাল ডিউটি। দেন ওখান থেকে বের হয়ে যে কটা গেম আমরা সুযোগ পাবো আমরা চেষ্টা করব ক্লাবকে কীভাবে হেল্প করা যায়। না না, এই যে 50 ওভারের ক্যাপ্টেন আছে, ওরা কে ক্যাপ্টেন, আর ওরা না থাকলে আমরা হয়তো বা চিন্তা করছি যে এদের বাইরে যারা অ্যাভেলেবেল আছে, আমাদের ন্যাশনাল টিমের আরও প্লেয়ার আছে, নাসুম আছে, শেখ মেহেদি আছে, তারপরে আমাদের শরীফুল আছে। টু বি অনেস্ট, মিরাজের সাথে এর আগে কখনো খেলায়নি। অবভিয়াসলি ন্যাশনাল টিমে তো খেলেছি, ঢাকার লিগে এই প্রথম খেলবো। খেলার পর আমি অ্যান্সারটা দিতে পারবো। না, আমরা তো একসাথে অনেক দিন ধরে আছি এবং আমরা একসাথে টেস্ট, ওডিআই, টি20 সবই খেলেছি এবং ক্লাব ক্রিকেটটা অবভিয়াসলি এটা একটা ডিফারেন্ট গেম এবং এখানে মানে সব ডোমেস্টিকের প্লেয়াররা একসাথে থাকে। এখানে সবার সাথে মানিয়ে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, বাট লিটন দাসকে তো নতুন করে চিনানোর কোনো কিছু নেই। সো আশা করি ভালো হবে একসাথে। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের চমক অব্যাহত আছে। দ্বিতীয় দফায় সরকারি ভাতার আওতায় আনা হলো তারকা ফুটবলার জামাল ভুঁইয়া, ঋতুপর্ণা সহ আরও 171 ক্রীড়াবিদকে। যেহেতু ক্রীড়া পরিষদে ক্রীড়া কার্ড তুলে দেন আমিনুল হক। বিস্তারিত রিপোর্টে। মাঠের লড়াইয়ে লাল সবুজের পতাকা বিশ্বমঞ্চে তুলে ধরতে যারা দিনরাত এক করে দেন, সেই অক্লান্ত যোদ্ধাদের জন্য দিনটি ছিল পরম প্রাপ্তির। কেবল গ্যালারির তালি নয়, এবার রাষ্ট্রের পক্ষ থেকে সরাসরি সম্মাননা এবং আর্থিক নিশ্চয়তার ছোঁয়া পেলেন বাংলাদেশের ক্রীড়াবিদরা। ফুটবল তারকা শেখ মুরসালিন থেকে ঋতুপর্ণা চাকমাদের হাসিতে আজ জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়াম যেন এক টুকরো উৎসবের মঞ্চ হয়ে উঠেছে। অনুষ্ঠানে ফুটবলের পোস্টার বয় শেখ মুরসালিন, রক্ষণাভাগের অতন্দ্র প্রহরী তপু বর্মন এবং অভিজ্ঞ সুহেল রানা সহ আরো অনেক ফুটবলার উপস্থিত থেকে কার্ড গ্রহণ করেন। অধিনায়ক জামাল ভুঁইয়া ব্যক্তিগত কারণে অনুপস্থিত থাকলেও নারী ফুটবল দলের তারকাদের উপস্থিতি ছিল উজ্জ্বল। সাফজয়ী ঋতুপর্ণা চাকমা, নারী দলের অধিনায়ক আফিদা খন্দকার এবং মাঝমাঠের প্রাণ মনিকা চাকমা সহ প্রায় খেলোয়াড় এই সম্মাননা গ্রহণ করেন। জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে দ্বিতীয় ধাপে ক্রীড়া কার্ড বিতরণ করা হয়। যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নতুন অন্তর্ভুক্ত 171 জন ক্রীড়াবিদদের হাতে এই কার্ড তুলে দেন। এর আগে প্রথম ধাপেও ক্রীড়াবিদদের এই তালিকায় আনা হয়েছিল, যার ফলে এখন পর্যন্ত সরকারি এই বিশেষ সুবিধার আওতায় এলেন মোট 300 জন অ্যাথলেট। এবারের তালিকায় ফুটবলের পাশাপাশি জয় জয়কার ছিল অন্যান্য ফেডারেশনেরও। উল্লেখযোগ্য ফেডারেশনগুলো হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন, হ্যান্ডবল ফেডারেশন, টেনিস ও সাঁতার ফেডারেশন সহ আরো অনেক ফেডারেশনই ছিল। এছাড়াও নতুন করে সংযোজন হয়েছে হকি ফেডারেশন। ক্রীড়া কার্ড বিতরণের পর ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তার দীর্ঘ বক্তব্যে বাংলাদেশের ক্রীড়াকে বিশ্বমানে উন্নীত করার বিশদ পরিকল্পনা তুলে ধরেন। দ্বিতীয় ধাপে 171 জন ক্রীড়াবিদদেরকে
আজকে ক্রিয়া ভাষা এবং ক্রিয়া কার্ড ইতিমধ্যে প্রদান করা হয়েছে। ক্রীড়া কার্ড পাওয়ার পরেই উদ্যোগকে বাহবা দিয়ে দেশের জন্য নিজেদের সর্বোচ্চটুকু দেওয়ার কথা বলেছেন শেখ মোরসালিন ও নারী ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার। যারাই খেলে সবসময় আমরা চেষ্টা করি সবসময় নিজের সেরাটা দেওয়ার জন্য। তো এই জন্য আমি আমাদের স্পোর্টস মিনিস্টার রিসেন্ট গভর্নমেন্টকে ধন্যবাদ জানাতে চাই যে আমাদেরকে একটা বাড়তি মোটিভেশন বলেন। সো এর আগে যদি আমরা 100% দেওয়ার ট্রাই করতাম, এখন হয়তো এক্সট্রা একটা মোটিভেশন থাকতে চেষ্টা করবো 100% বেশি দেওয়ার জন্য। তো এটা অবশ্যই আমাদের, আমি বলবো যে এন্ড অফ দ্য ডে এটা দেশের জন্য ভালো এবং আমাদের নিজেদের পারফরমেন্সের জন্য ভালো। দেশের জন্য খেলি, দেশ যদি আমাদেরকে কিছু দেয় তাহলে আমাদের উৎসাহ আরও বেড়ে যায়। যখনই বলতাম যে হচ্ছে ফেডারেশন আমাদেরকে যতটা সাহায্য করেন তারা করতেছে, সরকারের থেকে যদি পেতাম তাহলে ভালো হতো, এটা আমরা আগেই বলতাম। রোশন মনির, কালবেলা। 5 মাস আগে ঘটা করে দ্বিতীয় বিয়ের খবর জানিয়েছিলেন রশিদ খান। এবারে আরও বড় সুখবর দিলেন আফগান তারকা। প্রথমবার পুত্র সন্তানের বাবা হয়েছেন এই অলরাউন্ডার। সামাজিক মাধ্যমে রশিদ নিজেই নিশ্চিত করেন এই খবর। বিস্তারিত রিপোর্টে। 5 মাস আগে ঘটা করে দ্বিতীয় বিয়ের খবর জানিয়েছিলেন রশিদ খান। এবার আরও বড় সুখবর দিলেন আফগান তারকা। প্রথমবার পুত্র সন্তানের বাবা হয়েছেন এই অলরাউন্ডার। রশিদের নবাগত ছেলের নাম রাখা হয়েছে আসলান খান, তুর্কি ভাষায় যার অর্থ সিংহ। প্রীতিতের অনুভূতি ব্যক্ত করে সামাজিক মাধ্যমে রশিদ লেখেন, আমার ছোট রাজপুত্রকে পৃথিবীতে স্বাগত। একই সাথে স্ত্রী ও সন্তানের সুস্থতার জন্য ভক্ত অনুরাগীদের কাছে দোয়া চেয়েছেন তিনি। স্ত্রী সন্তান সম্ভবা হওয়া সত্ত্বেও পেশাদারিত্বে অবিচল ছিলেন রশিদ। আইপিএল থেকে বিরতি না নিয়ে নিয়মিত গুজরাট টাইটান্সের হয়ে মাঠ মাথাচ্ছেন তিনি। এখন পর্যন্ত 5টি ম্যাচ খেলে 6 উইকেট শিকার করেছেন রশিদ। মাঠের জয় আর ঘরে নতুন অতিথির আগমন, সব মিলিয়ে বর্তমানে দারুণ এক সময় পার করছেন রশিদ খান। সতীর্থ ও ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এই তারকা। দর্শক, এই ছিল আজকের কালবেলা স্পোর্টস আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ কালবেলা স্পোর্টস এর সাথে থাকার জন্য।